শুভেন্দু অধিকারী যদি মনে করে, সুজন চক্রবর্তী যদি মনে করে, মমতা ব্যানার্জি যদি মনে করে, অধীর বাবু যদি মনে করে আইএসএফকে তারা তাদের পকেটে নিয়ে ঘুরবে, এই স্বপ্ন তাদের বিতা হবে। আইএসএফ স্বতন্ত্র দল। আইএসএফ না মোহাম্মদ সেলিম সাহেবের কথাতে চলবে, না মমতা ব্যানার্জির কথাতে চলবে, না অধীর রঞ্জনের কথাতে চলবে, না আপনার শুভেন্দু অধিকারীর কথাতে চলবে। কারো কথায় আইএসএফ চলবে না। আইএসএফের চলার পথটা হচ্ছে সোজা এগিয়ে যাবে, মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবে। এই চলার পথে যদি লাইক মাইন্ডেড কেউ আসে তাদেরকে সাথে করে নিয়ে চলবো, কিন্তু চলতে গিয়ে যদি কেউ আমাকে সাইড চাবে তাকে আমরা পাত্তা দেব না। আমরা আমাদের মতো এগিয়ে যাবো, সে সাইড চাপে সে পেছনে থেকে যাবে। নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি দলের এই চোরেদের বিরুদ্ধে কথা বললে, বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে এরা, বড়দের রেশন চুরি করেছে এরা, এরা শিক্ষা চুরি করেছে, এরা শ্রম চুরি করেছে, এদের বিরুদ্ধে কথা বললে মমতা ব্যানার্জির নিজের দপ্তরে চুরি হয়েছে। যত আমি তো চ্যালেঞ্জ করেছিলাম মিডিয়া প্রেস কনফারেন্স করে এতটুকু বলুক যে তার দপ্তরে চুরি হয়নি। আমি এখানে দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জির নিজের দপ্তরে চুরি হয়েছে। যতদিন না ক্লিয়ারিফিকেশন দেয় ততদিন বলবো মমতা ব্যানার্জির চাকরি চোর। আমি দাঁড়িয়ে বলছি, এই পীরজাদা বলছে বলে ফাটছে না। আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দিদি খুব ভালো মানুষ, ও চটি পরে ঘোরে, হাতে আইফোন নাই, 25,000 টাকার উনি চটি পরে না, এটা বললে ও পীরজাদা, সলিড পীরজাদা একদম। ও আমাকে ভালো সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিলে আমি লাগবে না। আমার মন জানে পাপ আর মা জানে বাপ, আমি আমার সার্টিফিকেটটা আমার কাছে আছে, ও কারো লাগবে না। বলছি কারো রাগ হচ্ছে নাকি? কারো রাগ হচ্ছে না তো? রাগ হলে আমার কিছু যায় আসে না। কে খুশি হবে কে রাগ হবে ওর জন্য আমি রাজনীতির ময়দানে আসিনি, বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি বঞ্চিত মানুষের কথা বলতে। আমি এসেছি চোপড়াতে আমার আদিবাসী মা বাপ ভাই বোনেদের উপর অত্যাচার হয়েছিল, তাদের পাশে দাঁড়িয়েছি। কেন অত্যাচার হলো সেই কথাটা আইনসভার মধ্যে তুলে ধরার জন্য এসেছি। আমি এসেছি আমার পুরুলিয়াতে জনজাতি উপজাতিদের ওপরে তাদের জমি জায়গা কেড়ে নিয়ে হচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য আমি এসেছি। আমি এসেছি দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় কেন বিক্রি হয়ে যাচ্ছে তার প্রতিবাদ করার জন্য আমি এসেছি। আমি এসেছি ওয়াকফ সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, এই সরকারের আমলে এসে সব থেকে বেশি বিক্রি হয়ে যাচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য এসেছি। সুতরাং কি আমাকে ভালো বললো কি আমাকে খারাপ বললো আমার দেখার দরকার নাই। আমি আমার লক্ষ্যে অবিচল থেকে আমি এর প্রতিবাদ করে যাব। আর এইগুলো বলছি বলি যে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি এই কাকলি দিদির মাধ্যমে, মমতা ব্যানার্জির কাছে, কাকলি দিদির মাধ্যমে অভিষেক ব্যানার্জিদের কাছে উত্তর দিতে পারছে না। তখন কি বলছে বেটাকে জেলে রাখ। কি করেছে? আমাকে 42 দিন জেল খাটিয়েছিল, কিছু করতে পেরেছে? আমার একটা লাভ হয়েছিল 42 দিন জেলে গিয়ে, কি জানেন? অনেক জ্ঞান হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আমার দাঁতের, আমি ওই বরাবর একটু মিষ্টি খেতে পছন্দ করি, চকলেট হ্যান ত্যান এগুলো বেশি খাই। ওই পান তেরেঙ্গা গুটখা আমার দ্বারাই হয় না। ওই খেয়ে খেয়ে নাকি জানি না দাঁতের আমার সমস্যা হয়েছিল, সময় পাইনি কিভাবে ট্রিটমেন্ট করব। যে ডক্টরের কাছে গিয়েছিলাম বেসরকারিতে একটা, সে আমাকে প্রথম শর্ত দিয়েছিল আপনি আমাকে কথা দিন আমি যেই দিন ডেট দেবো আপনি এসে চিকিৎসা করাবেন, তাহলে আপনার আমি চিকিৎসা করবো, নাহলে করবো না। আমি বলেছি ঠিক আছে, কিন্তু কতদিন টাইম লাগবে? বলেছিল 15 দিন। আমি বললাম 15 দিন হবে না, ওটা মাসখানেক টাইম নিন, যখন ডেট চাইবেন 2টো করে ডেট দিতে হবে, একটা ডেট মিস করলে অন্যটাতে আমি শিওর আসবো। তারপরেও সত্যি বলছি আমি ঠিকঠাক মেনটেন করতে পারিনি। যখন আমাকে ধরে জেলের মধ্যে নিয়ে গেল কলকাতা সেন্ট্রাল লকআপে, তারপরে কোর্টে তুললো, কদিনের ঠিক যে পিসি দিয়েছিল। আমি একটা অফিসারকে জিজ্ঞাসা করলাম স্যার কি মনে হচ্ছে? নাম তো বলা যাবে না অফিসারদের, বললে তো বিপদ। এই এখানে যারা পুলিশ বন্ধুরা আছেন আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়, কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও এত ওপরতলার চাপ সব ঠিক তারা কাজ করতে পারে না। কিন্তু যারা কাজ করতে পারে না তাদের ব্যর্থতা, সিটডারা খাড়া রাখতে হবে, সোজা রাখতে হবে। সিটডারা সোজা রেখে কোনো পুলিশ বন্ধুর ওপরে যদি কোনো অন্যায় হয় আমরা তাদের পাশে থাকি, তাদের হয়ে আমরা লড়াই করব। কি ভাই? তো আমি এক অফিসারের সাথে কথা বলছিলাম, সাহেব কি মনে হচ্ছে? বলল যতটুকু ভেতরকারে খবর পাচ্ছি আপনাকে মনে হচ্ছে একটু বেশি দিন রাখতে পারে। আমি বুঝতে পারলাম যে আমার আর ভাব ভালো নয়। আমি কি বললাম, তার মধ্যে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। তো আমি বললাম আমার দাঁতের ট্রিটমেন্ট করতে হবে। যে অনেক কটাই ভালো পেয়েছি জেলে গিয়ে, একটা ভালো পাওয়ার মধ্যে আমার বাঁদিকে দাঁতের আমি ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম। আমি এই জায়গা থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, আপনাদের জন্য অন্তত আমার একটা দাঁতের ট্রিটমেন্ট হয়ে গিয়েছিল। আর একটা দেখুন এখনও বাকি আছে, যে 1 বছর হয়ে গেল তো ভাই, 1 বছর হয়ে গেল এখনও কিন্তু সময় করে উঠতে পারেনি।
আর একবার যদি নিয়ে যায় এটা করে নেবো আমি। তো জেল খাটার আমি ভয় পাই না। আমি প্রশ্ন করে উত্তর দিতে পারে না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আপনি এত দলিতকে ভালোবাসেন, এত আদিবাসীকে ভালোবাসেন বলছেন, দলিত আদিবাসীদের কোটাতে নন দলিত আদিবাসীরা কজন চাকরি করছে, কজনের চাকরি বাতিল করেছেন, কজনের সার্টিফিকেট ধরেছেন, কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন, তার তথ্যটা দিন তো। মন্ত্রী উত্তর দিতে পারেনি, বলেছিল পরে দেবো, আজও তিনি দেয়নি। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আপনার আমার বাড়ির যে সন্তানগুলো ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, এখানে কাজ না থাকার ফলে আমি মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের রাজ্যের কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তার ডেটাটা দেন তো, তথ্যটা দিন তো। দিতে পারেনি, মাথা হ্যাট হয়ে যায়। নওশাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তর দিতে পারে না, সেই জন্য কি বলছে, বেটাকে জেলে রাখ। তবে আপনাদের বলে যাই, মানুষের হয়ে কথা বলবো, কৃষকের হয়ে কথা বলবো, শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবো, দলিতদের হয়ে কথা বলবো, আদিবাসীর হয়ে কথা বলবো, মুসলিমদের হয়ে কথা বলবো, উচ্চবর্ণের কোনো মানুষ বঞ্চিত হলে তার হয়ে কথা বলবো। এই কথা বলার জন্য যদি একবার কেন 100 বার জেলে যেতে হয়, নওশাদ সিদ্দিকী 100 বার জেলে যেতে প্রস্তুত আছে, কোনো কারো কাছে মাথা নত করবে না।